শেখ হাসিনার বিচার তো হবেই, বিচারের সাথে সাথে আমি এই দাবিটাও জানাচ্ছি, যেখানে জাদুঘর হবে এই জাদুঘরে জানি শেখ হাসিনারে খবর না দিয়ে ওই জাদুঘরে শেখ হাসিনারে মমি করে রাখা হয়। হাসিনা এমন একটা নির্লজ্জ, সে যদি মোদির পা ধরতে হয় সেটা ধরে হলো আপনার মনে করেন যে ক্ষমতায় আসার জন্য সে সবকিছু করতে রাজি আছে। 20 কোটি জনগণকে প্রস্তুত করতে হবে, এর জন্য এদেরকে যথা উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। এখন থেকে আজ থেকে শুরু করতে হবে এই প্রক্রিয়া, যেন ওরা যে কোনো মুহূর্তে যদি আমাদেরকে অ্যাটাক করে তাদেরকে আমরা রুখে দিতে পারি। আপনার এক্সিম ব্যাংকের মালিক যে ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি সম্ভবত নজরুল ইসলাম মজুমদার, এরা কিন্তু হাসিনাকে মনে করেন যে বিপ্রেস টাকা দিয়ে এবং ক্ষমতা রাখার জন্য সম্পূর্ণরূপে ইয়ে করছে, কিন্তু এই লোকগুলাকে ধরা হচ্ছে না। উনার মেয়ে সিএনজি করে যায় এখনো অফিস। ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীত সিং নাকি সে বলছে সেনাবাহিনী প্রস্তুত থাকতে, যারা নিজের জায়গায় ঠিক জায়গায় টয়লেটটা করতে পারে না তারা আবার সেনাবাহিনী প্রস্তুত রাখতে বলে। আচ্ছা যাই হোক, আরেকটা কথা বলি, দেখেন এটা হওয়ার পরে আজকে ভারতে দেখেন মণিপুরে কিন্তু আজকে রকেট হামলা হয়েছে। তারা তাদের 7 সিস্টার নিয়ে চিন্তা করুক আগে, এখনই দেখেন শুরু হয়ে গেছে। তার কি অবস্থা হয় সেটা আর কদিন পরেই বোঝা যাবে। শেখ হাসিনার বিচার তো হবেই, বিচারের সাথে সাথে আমি এই দাবিটাও জানাচ্ছি, যেখানে জাদুঘর হবে এই জাদুঘরে জানি শেখ হাসিনারে খবর না দিয়ে ওই জাদুঘরে শেখ হাসিনারে মমি করে রাখা হয়। আর আরেকটা কথা বলি, এই যে শেখ হাসিনার যে উম্মত, এই উম্মতদের পালিয়ে যাইতে যারা সাহায্য করতেছে এই বিষয়টা একটু তুলে ধরবেন। অধ্যাপক ক্ষীরা ভাই আছে, আমার ব্যারিস্টার আপু আছে, এই হাসান মাহমুদ যে নাকি পলক সাহেবের সাথে গ্রেপ্তার হইলো বা সেখান থেকে তাকে নিয়ে আসা হইলো, তাই সে কিভাবে পরবর্তীতে এই দেশ থেকে পালিয়ে যাইতে কারা সাহায্য করলো এই বিষয়টা জানি একটু তুলে ধরে। ধন্যবাদ মনির ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জহিরুল ইসলাম। জি আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের। বিপ্লবী সরকার এই প্রথম কোন বিপ্লবী বক্তব্য দিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আমার অনেক ভালো লাগছে উনার ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যটা। আসলে আমরা যে বিপ্লবী সরকারের হয়তো সময়টা অনেক কম, কিন্তু ওনাদের কার্যকলাপের যে ওনাদের কার্যক্রম হয়েছে এর ভিতরে আমার কাছে খুবই মানে মনে হচ্ছে যে এখানে কয়েকটা জিনিসের উপর যদি উনারা মানে ফোকাস দেয় তাহলে আমার মনে হয় যে দেশটাকে অনেক শান্তিতে চলে আসবে বলি। বিশেষ করে যে প্রশাসনিক লেভেলে যে আওয়ামী লীগের যে লোকজন এনে বসাইছে, ওখানে প্রায় তিন স্তর বিশিষ্ট লোকজন, কিন্তু সবাই ওদের লোক। এখন অন্তত আপনি তিন স্তর যদি না পারেন, অন্তত প্রথম স্তর দ্বিতীয় স্তরকে আপনি যদি চেঞ্জ না করেন তাহলে আপনাদের বিভিন্ন রকম প্রবলেম আমাদের পড়তে হবে। কারণ বাংলাদেশে এতটাই এমন ভাবে খুনি হাসিনা এমন ভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে যে আসলে আমাদেরকে 16 বছর অশান্তিতে রাখার পর বর্তমানে আমরা অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকি যে কখন কি হয়ে যায়, কখন আওয়ামী লীগ বিভিন্ন রূপে ফিরে আসে। তারপরে উনি আবার ইন্ডিয়া বসে বসে, হাসিনা এমন একটা নির্লজ্জ, সে যদি মোদির পা ধরতে হয় সেটা ধরে হলো আপনার মনে করেন যে ক্ষমতায় আসার জন্য সে সবকিছু করতে রাজি আছে। ওইটা হচ্ছে এমন একটা অবস্থা। তার কিছু আমরা প্রতিফলন অলরেডি দেখতেছি। এই যে রাজনাথ সিং এর যে বক্তব্যটা, আপনার সেনাবাহিনী প্রস্তুত থাকো বাংলাদেশে, আপনার যে এই যে মানে তাদের মিডিয়া স্পষ্টভাবে আমাদের বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টি করার জন্য ভূমিকা রাখতেছে, এবং সরকার ইন্ডিয়ান সরকারও এই ইয়ে করতেছে, এগুলা সবকিছুই হাসিনার কলকাঠি নাড়াচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো আমি একটা জিনিস কি, রাজশাহী মহানগর যুবলীগ নেতা রুবেল 8 জনকে শহীদ করেছে 2 হাতে 2টা পিস্তল দিয়ে, কিন্তু এদেরকে এখনো কিন্তু ধরা হয় নাই। আমি বিনীতভাবে অনুরোধ করব যে লোকগুলা আপনি স্পষ্ট খুন করেছে কিংবা স্পষ্ট আপনার বাংলাদেশকে অশান্তি পরিস্থিতি করেছে, তাদেরকে আপনি মানে আইনের আওতায় খুবই দ্রুত আপনি আনার ব্যবস্থা করেন, তাহলে অন্তত বিপ্লবী জনতা আমরা যারা আছি আমরা অন্তত শান্তি পাবো বলে আমি মনে করি। আমি একদম ফারাহ আপার কাছে আমি শেষ করে দিই, মনির ভাই শেষ করে দিই। ফারাহ আপার কাছে বলতে যাচ্ছি যে আপু, এইখানে সবাই এই বিপ্লবের সফলতার পরে সবাই ক্রেডিট নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো আপনার এখানে বলছে ছাত্র জনতার সাথে সাথে আমি কিন্তু বলতে চাচ্ছি এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা 100% আছে বলে আমার কাছে মনে হয়, কিন্তু এই জিনিসটা কেউ রাজনৈতিক সংশ্লিষ্টতা কেউ বলে না। এবং কিছু দলীয় লোক দেখলাম যে ওনারা ক্ষমা করার জন্য পেরেশান হয়ে আছে। এই যে তাজা রক্ত গেছে, এখনো রাস্তায় রক্তের দাগ শুকায় নাই,
ক্ষমা করার জন্য বসে আছে দলীয় কিছু রাজনৈতিক স্বার্থ উসুল করার জন্য। এই যে ক্যান্টনমেন্টে যে 600 কতজন লোককে ছাড়া হয়েছে, এটার জবাবদিহিতা কে করবে? আমার কাছে মনে হয় আমি একদম একটা ইনফরমেশন মনে ভাই প্লিজ, সেটা হচ্ছে যে আপনার যে ব্যবসায়িক যে সমিতি আছে ওখানে আপনার এক্সিম ব্যাংকের মালিক যে ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি সম্ভবত নজরুল ইসলাম মজুমদার, এরা কিন্তু হাসিনাকে মনে করেন যে বিপ্রেস টাকা দিয়ে এবং ক্ষমতা রাখার জন্য সম্পূর্ণরূপে ইয়ে করছে। কিন্তু এই লোকগুলাকে ধরা হচ্ছে না। উনার মেয়ে সিএনজি করে যায় এখনো অফিস করে এবং উনার ছেলেকে বিদেশ পাঠানো হয়েছে, কিন্তু উনাদের কোনো কিছু এখনো করা হয়নি। এখন সরকার যদি এত ধীরগতিতে করে তাহলে আমরা যারা মানে আমরা চাই যে এই বড় বড় হাইলাইটস নেতাগুলা বা যেসব অপকর্মকারী সহযোগী আছে এদেরকে সবাইকে আপনারা দ্রুত আইনের আওতায় আনার জন্য খুব জোর দাবি জানায়। এই যে স্কুল শিক্ষকরা, এরা কিন্তু এজেন্ট রূপে হাসিনাকে বারবার ক্ষমতা বসিয়েছে ভোটের সময়। এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানি সময় লাগবে, বাট সময় নিয়ে হলো এদের সংস্কার জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ মনির ভাই। ধন্যবাদ আপনাকে। মনে আনমিউট করেন, মিউট আছেন, আনমিউট করছেন। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের প্রেমিক ছিল না, এরা সবসময় ভারতের পদলায়ন করেছে। আমাদের উচিত আওয়ামী লীগ যে যতবার ক্ষমতায় এসে ততবারই দেশের বিরুদ্ধে কাজ করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, 5 মে শাপলা ছাত্র হত্যাকাণ্ড হয়েছে এবং সর্বশেষ যে গণহত্যা হয়েছে, সবকিছুরই বিচার করা অত্যন্ত জরুরি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এদেরও এর সাথে বিচার করা উচিত। এদের সবাই দেশের অন্যায়কারী, দর্শনকারী, লুটপাটকারী। আমাদের ভবিষ্যৎ যে সরকার ক্ষমতায় আসবে তাদেরকে উচিত আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়া, আওয়ামী লীগের ছাত্র সংগঠন থেকে শিক্ষা নিয়ে তাদের ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণে রাখবেন, যাতে দেশের দুর্নীতি চাঁদাবাজি আর না হয়। আমরা দেশের দুর্নীতি চাঁদাবাজি আর দেখতে চাই না। আমরা শান্তিতে বসবাস করতে চাই, দেশের মানুষের সাথে শান্তিতে থাকে, এটাই আমরা উন্নতি চাই, যাতে উত্তর বাংলাদেশের উন্নতি হয়। বাংলাদেশের থেকে সবচেয়ে গরিব দেশ ছিল সিঙ্গাপুর, মালয়েশিয়া। তারা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, কারণ ওনাদের যারা রাষ্ট্রপ্রধান ছিল তারা সবাই দেশপ্রেমিক ছিল। আর আমাদের রাষ্ট্রপ্রধানরা যারা ছিল এরা কেউ দেশপ্রেমিক ছিল না। এদের দেশপ্রেমিক না থাকার কারণে দেশের বর্তমানে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের উচিত ভালো এমপিদের নির্বাচন করার জন্য দল থেকে ভালো ভালো লোকদেরকে নমিনেশন দেওয়া, শিক্ষিত লোকদের নমিনেশন দেওয়া। আব্দুল মান্নান আনমিউট করে বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সঞ্চালক মনির ইসলাম মনির ভাই এবং উপস্থিত আলোচক যারা আছেন আপনারা সকলকে আমি সালাম জানাচ্ছি এবং যারা দেশের বাইরে জয়েন্ট আছেন তাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রশ্নটি করার আগে আমি ফারাহ খানের একটি বিষয় তিনি বললেন ওইটা উল্লেখ করতে চাচ্ছি। আগে উনি বললেন আমাদের প্রয়োজন আছে ভারতেরও প্রয়োজন আছে আমাদের। আপা আসলে কিন্তু আমাদের প্রয়োজন ভারতের নেই। কেন নেই? যদি বাংলাদেশে 26 লাখ যদি ভারতীয় বাংলাদেশে এসে চাকরি করে বিভিন্ন সেক্টরে, সরকারের সেক্টর থেকে শুরু করে প্রাইভেটে যদি চাকরি করে 26 লাখ লোক, আমাদের কতজন লোক ভারতে গিয়ে চাকরি করে? তাহলে তাদের প্রয়োজন আমাদের প্রয়োজন তাদের না। এই বিষয়টা কিন্তু আপনি বলে গেছেন, সেটা নিয়ে আমি একটু ভিন্ন মত আছে আমার। কারণ আপনি দেখেন মাওলানা ভাসানী থেকে শুরু করে আল্লামা সাঈদী এবং আরো কিছু বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু বলে গেছেন ভারত বাংলাদেশের প্রথম শত্রু। সুতরাং তাদের আমাদের প্রয়োজনটা কি কারণে? আমাদের তো প্রয়োজন নেই, তাদের ছাড়া তো আমরা চলতে পারবো। আমরা তো সম্ভাবমনী একটা বাংলাদেশের মানুষ, আমরা সবই করতে পারি। এটা শুধু বহির্বিশ্ব আলোচনা নয়, সব জায়গাতে এটা আলোচনা আছে। তো ধন্যবাদ সকলকে। মনির ভাই আপনাকে ধন্যবাদ। ভারতের আমাদের প্রয়োজন নেই, এটা ক্লিয়ারলি কথা। ভারতের সাথে সম্পর্ক থাকবে, এরা শুধু একটা লোককে বসাবে। একটা মিনিট মনির ভাই, 1 মিনিট। তারা ভারত আমাদের এই একটা মহিলাকে 18টা বছর বসে সারা বাংলাদেশটাকে কি অবস্থা রেখেছে, খুন গুম প্রত্যেকটা জায়গায়। সুতরাং আমি মনির ভাইয়ের মাধ্যমে আজকে একটি বিষয় বলতে চাচ্ছি যে মনির ভাই এই বিষয়গুলো উঠাবেন, কারণ এই পর্যন্ত বাংলাদেশে প্রত্যেকটি জায়গাতে আওয়ামী সন্ত্রাসী বসে আছে। এগুলাকে টার্গেট করতে হবে, এগুলাকে ক্লিন করতে হবে, তা নইলে দেশের পরিস্থিতি যে কোনো মুহূর্তে কিছু হতে পারে। কারণ ভারত একের পর এক করে যাচ্ছে সিস্টেম। ওকে, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওনাকে তো দেশে এনে অবশ্যই বিচার করতেই হবে। তার আগে এই দেশে যে সমস্ত হত্যাযজ্ঞ চলেছে তার কিন্তু ভিডিও ফুটেজ আছে, দেখে এই অপরাধীদেরকে কিন্তু চিহ্নিত করার কোনো সমস্যা হওয়ার কথা না। এখনো অনেক অপরাধী আছে যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশের মধ্যে যারা অপরাধী আছে
তারাও কিন্তু এখনো এই চাকরিতে জয়েন্ট না করে তারাও কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে গ্রেপ্তার আগে কেন করা হচ্ছে না? সংস্কারের কাজ শুরু করতে হবে। এখন দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং সে তার আর্মিদেরকে প্রস্তুত থাকতে বললো। নজর এই নুরুজ্জামান হীরা ভাই একটা কথা বললেন যে আমাদের 20 কোটি জনতা আছে, তাদের শূন্য আমাদের কাছে কিছুই না। হ্যাঁ হীরা ভাই আপনার সঙ্গে একমত, তবে এই 20 কোটি জনগণকে প্রস্তুত করতে হবে। এর জন্য এদেরকে যথা উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। এখন থেকে আজ থেকে শুরু করতে হবে এই প্রক্রিয়া, যেন ওরা যে কোনো মুহূর্তে যদি আমাদেরকে অ্যাটাক করে তাদেরকে আমরা রুখে দিতে পারি। এই প্রক্রিয়া শুরু করতে হবে। এখন আরো একটা বিষয় বলতে চাচ্ছি, এই যে আরাফাত গ্রেপ্তার হলো, হাসান মাহমুদ গ্রেপ্তার হলো, খবরে আসলো এরা কিন্তু এখন বিদেশে চলে গেছে। এখন আবার এই খবরটা প্রচার হচ্ছে। আবার আরো একটা খবর এখন মিডিয়া ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, মনির ভাই এটা সত্য কিনা মিথ্যা আমি জানি না, এই শামীম ওসমান নাকি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে ওখানে আছেন। এটা কতটা সত্য মিথ্যা জানি না। এইরকম এক একজন এক এক ভাবে চলে গেছে। আমরা প্রথমত জানলাম অবস্থান রয়েছেন, শামীম ওসমান বর্তমানে দিল্লিতে আছেন। দিল্লিতে আছেন এরকম শোনা যাচ্ছে। এখন আমি আরো একটু বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আর্মির পক্ষ থেকে সেনাপ্রধান বললেন যে 626 জন তাদের অধীনে আছে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাগণ। পরবর্তীতে বললেন যে তাদের মধ্যে 552 জন চলে গেছে স্বেচ্ছায় পরিবার সহ, আর বাকি কিছু আছে। কিন্তু এরা কোথায় গেল, কিভাবে গেল? এখন পর্যন্ত এনাদেরকে তো গ্রেপ্তারের কোনো প্রক্রিয়া দেখি না, কারণ এরা তো প্রত্যক্ষ হত্যার সঙ্গে জড়িত। এরা কোথায় আছে, কিভাবে আছে, এই অপারেশন কবে পরিচালিত হবে? একটা অপারেশন চালানো হচ্ছে, কিছু কিছু এলাকায় অপারেশন চালানো হচ্ছে। হ্যাঁ শেষ করছি মনির ভাই 10 সেকেন্ড। এই অপারেশনে যারা মূল হোতা, মূল ঘাতক, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না?